অনুদানের টাকাগুলো তারা ব্যাংকে রেখে তারা কি এই টাকা খরচ করে হচ্ছে দল গঠন করতে চায় এই জনগণের টাকা দিয়ে? তাহলে এরা দল গঠন করার আগেই যদি এই ধরনের আত্মসাৎ করে, তাহলে যারা তাদের সাথে তাদের ডাকে সাড়া দিয়ে এই আন্দোলনে গিয়ে আহত হয়েছে বা শহীদ হয়েছে তাদের খোঁজ তারা কি নেবে? সালাম বললো যে আমার একটা মানি ব্যাগ নাই, ৩,০০০ টাকা কোনো ছাত্রের কাছে থাকা এটা অসম্ভব। হাসানাত আব্দুল্লাহ বললো যে আমি ৩৭০ টাকা ধার করে টিএসসিতে এসেছি। তারা কিন্তু আজকে বিলাসবহুল গাড়িতে চড়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। আহত হয়েছে প্রতিদিন কেউ না তো কেউ মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। চিকিৎসা যেটা হচ্ছে সেটা একেবারে ক্ষুদ্র। অথচ স্বাস্থ্য উপদেষ্টা বললেন কি যে আমরা হাসপাতালগুলোকে বলে দিয়েছি তারা চিকিৎসা করবে, তার সরকার বহন করবে। আপনাদের তিনজনকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। আমরা অত্যন্ত গঠনমূলক আলোচনা করেছেন। মানুষের যে প্রত্যাশা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, ওনারা সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারতেছেন না। ওনাদের কাজ খুবই দীর্ঘদিন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন, ওনাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে। উনি বলছেন এই কমিটি গঠন করে দেওয়া হয়েছে, ওই কমিটি গঠন করে দেওয়া হয়েছে, পুলিশ নিয়োগে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, কমিটি রিপোর্ট দিলে উনি কাজ করবেন। আজকে আপনি ক্ষমতায় স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন সময়ে সব আওয়ামী লীগের নেতারা বরাদ দিয়ে পালিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ঘুষ বাণিজ্যের মাধ্যমে। তাহলে আপনি কি কাজ করতেছেন এখানে? বরাদ দিয়ে সবাই চলে যাচ্ছে, আপনি কি কাজ করেন এখানে বসে বসে? আপনার দায়িত্বে এতদিন আছেন, এখনো পুলিশের প্রশাসন আপনি ঠিক করতে পারলেন না। বাংলাদেশে অনেক উচ্চশিক্ষিত, স্বল্প শিক্ষিত অনেক শিক্ষিত বেকার আছে, যাদেরকে আপনি নিয়োগ দিয়ে এতদিনে ট্রেনিং দিলে ওরা পুরো দেশ নিয়ন্ত্রণে চলে আসতো। তাহলে আপনি কাজ করতেছেন কি? সব যদি কমিটি কাজ করে, এত কমিটি কাজ করলে আপনার দায়িত্ব কি? স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য উপদেষ্টা আলোচনা করবে। যে আমরা বলছি আমরা আলোচনা যেটা দরকার সেটা আলোচনা করবেন। স্বাস্থ্য উপদেষ্টা আছেন, উনি এখনো জানেন না কতজন আহত নিহত হয়েছেন, তাহলে উনি কি দায়িত্ব পালন করতেছেন? স্বাস্থ্য উপদেষ্টা এখনো বলতে পারতেছেন না যে কত টাকা বাজেট লাগবে এদেরকে খরচ করার জন্য, এটা বলতে পারতেছেন না। আইন উপদেষ্টা গতকাল ব্রিফিং দিলেন যে এই আইন বাতিল করা হবে। বিতর্ক সৃষ্টি হওয়ার আগে আপনি কেন বাতিল করলেন না? জি, তাহলে আইন আপনি বিতর্ক সৃষ্টি হওয়ার আগে কেন এগুলা পরিবর্তন করলেন না? তাহলে উপদেষ্টা মন্ডলীদের উপরে দোষারোপ করতেছেন। সকলকে বিনয়ের সহিত বলবো, এই উপদেষ্টা মন্ডলীর আগে যাহারা দল পরিচালনায় দেশ পরিচালনা করেছেন তারা একাধিক ব্যক্তি ছিলেন, তারপরেও তাদের ভুলে ভরা ছিল। আর এখন গুটি কয়েকজন মাত্র অল্প কয়েকজন উপদেষ্টা মন্ডলী দেশটা পরিচালনা করতেছেন। এই ব্যাপারে তাদের কিছু একটা ভুল হতেই পারে। সুতরাং তাদের ভুলটাকে আমরা শুধরানোর চেষ্টা করব, বাট ওই অনুযায়ী আমরা কথা বলার জন্য চেষ্টা করব, তাদেরকে দোষারোপ না করে। দ্বিতীয় কথা, বিজ্ঞ একজন আলোচক এখানে আলোচনা করেছেন যে অনেক শহীদ পরিবার, অনেকে শহীদ হয়েছেন, ওই পরিবার কামাই রুজি রোজগার করার মতো কেবলমাত্র সেই ব্যক্তি একজনই ছিলেন। অনেকেই সাহায্য সহযোগিতা পান নাই, কেউ তাদের খোঁজ নিচ্ছে না বলে এই ধরনের বক্তব্য এসেছে। সকলের অবগতির জন্য আমি ছোট একজন ব্যক্তি, আমি এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি। যদি কেউ তাদের খোঁজ না নিয়ে থাকে, যেই উপজেলায় অথবা যেই জেলার সে হোক না কেন, উপযুক্ত প্রমাণ সহ ওই জেলার অথবা ওই উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের যিনি দায়িত্বশীল আছেন তার কাছে তার উপযুক্ত প্রমাণ করে আশা করি যথাসম্ভব তাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী। এবং আমরা সকলে জানি ইতিমধ্যে অনেক শহীদ পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং তার বেশি করে অনেককে আমরা সহযোগিতা করেছি ইনশাআল্লাহ। যদি এই ধরনের কেউ থেকে থাকে যে তাদেরকে এ পর্যন্ত সহযোগিতা করা হয় নাই, বাট তারা এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, এই উপযুক্ত প্রমাণ যদি কারো কাছে থেকে থাকে আর সে যদি কোনো প্রকারের সহযোগিতা না পেয়ে থাকে, প্রিয় দেশবাসী সকলকে আমি আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে জানাচ্ছি, মেহেরবানি করে আপনার বাংলাদেশ জামাত ইসলামীর ওই এলাকার যিনি দায়িত্বশীল কাছে মেহরবানি করে আপনারা জানাবেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালাম। ধন্যবাদ। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং আপনার প্যানেলের বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। যারা শহীদ হয়েছেন তাদেরও পরিবারের কেউ খোঁজ নেয়নি, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে কেউ খোঁজ নিচ্ছে না। আপনার সত্যি কিছুদিন আগে, মোটামুটি 5-6 দিন আগে, যারা আহত তাদের চিকিৎসার ভার বহন করতে পারছে না এইরকম ব্যক্তিরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়েছিলেন, তার সঙ্গে দেখা করবেন, দেখা করে তাদের সমস্যার কথা বলবেন। কিন্তু
পরিতাপের বিষয়, তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। উনি ওই সময় প্রস্তুতি নিচ্ছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন সে ব্যাপারে। তো প্রধান উপদেষ্টা হয়তো ব্যস্ততার কারণে দেখা করতে পারেননি, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা তো দেখা করতে পারতেন এবং তাদের দুঃখের কথাগুলো শুনতে পারতেন, কষ্টের কথাগুলো শুনতে পারতেন। সেটাও করা হয়নি, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হতাশ হয়ে সেখান থেকে ফিরে এসেছে। আমরা মিডিয়ার বদৌলতে প্রতিদিন দেখতে পাচ্ছি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, আহত হয়েছে, প্রতিদিন কেউ না তো কেউ মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। চিকিৎসা যেটা হচ্ছে সেটা একেবারে ক্ষুদ্র। অথচ স্বাস্থ্য উপদেষ্টা বললেন কি যে আমরা হাসপাতালগুলোকে বলে দিয়েছি তারা চিকিৎসা করবে, তার সরকার বহন করবে। এমনিতেই সাধারণ অফিসগুলোতে আমরা যদি যাই, যেটা আমাদের সেবা পাওয়ার কথা সেই সেবাগুলোই আমরা পাই না। আর একটা কথা হয়তো বলেছে সরকারের কথা, ঠিক আছে মানবে, কিন্তু যদিও বা করে থাকে তারা তো এই টাকাগুলো উঠে খেয়ে ফেলছে। এটাকে তো তদারকি করতে হবে। তদারকি তো কোনো বিষয় আসে না, বা এ পর্যন্ত তো শুনি নাই যে কেউ করেছে। এখন দেখেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বক্তব্য দিচ্ছে আমরা এখানে আসি নাই, আপনারা কিন্তু ইচ্ছা করে এখানে আসেন, আপনারা কিন্তু আমাদেরকে এখানে এনেছেন। এটার দ্বারা কি ওনারা এটা বুঝাতে চাচ্ছেন যে ওনারা যা খুশি তাই করবেন, আর যেটা ইচ্ছা সেটা করবেন, যেটা ইচ্ছা সেটা করবেন না? এমন কোনো কথা বুঝাতে চাচ্ছেন কিনা ওনারা? যেমন এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলেছেন এই কথাটা, নাম নিয়ে বললাম, যে আমরা ইচ্ছা করে এখানে আসি নাই, আপনারা এখানে এনেছেন। তার মানে কি উনি আমরা এনেছি বিধায় ওনারা যা ইচ্ছা তাই করবেন আর যেটা ইচ্ছা সেটা করবেন না, এমন একটা ভাব দেখাচ্ছে। আপনি কয়েকটা বিষয়ের অবতারণা করেছেন আজকে, যে সরকারের উপদেষ্টাদের বিষয় এবং সমন্বয়কদের বিষয়। দেখেন এই সরকার 2 মাসে এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোনো, আমার অন্তত পক্ষে আমার ব্যক্তিগত মতামত, যে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি এখন পর্যন্ত, যে এই পদক্ষেপের কারণে আমরা একটা আশা নিয়ে বেঁচে থাকতে পারি, যে এই আশার উপর ভর করে বেঁচে থাকতে পারি যে আমরা ভালো কিছু আমরা পাবো। দেখেন গার্মেন্টস সেক্টরে আবার একটা অসন্তোষ দেখা দিয়েছে, সেখানে গুলিতে একজন মারা গেছে, 2 জন আহত হয়েছে, আর্মি এবং পুলিশের গাড়ি সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু গার্মেন্টস আজকের নয়, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলে আসছে। কিন্তু সেখানে শ্রমিকরা আজকেও বকেয়া বেতন বা অন্যান্য সুবিধার জন্য সেখানে আন্দোলন করছে, এটা কিন্তু থামানো সম্ভব হয়নি। অতীতে যেটা হয়েছিল নির্বিচারে পুলিশ কিন্তু বিগত সরকার সময় গুলি করে মানুষকে মেরেছে, এই আন্দোলনে মেরেছে, কিন্তু এখনো ঠিক সেই একই কাম হচ্ছে। তাহলে আমরা এন্টারিং গভর্নমেন্টটা নিয়ে কি লাভ করলাম? চাঁদপুরে একজনকে হত্যা করা হলো, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত, হ্যাঁ শেষ করছি মনির ভাই, আমাকে একটু সময় দিবেন, প্রতিষ্ঠিত হওয়ার পরিবর্তে বিনা বিচারে হত্যাটা বেড়ে গেছে। প্রতিদিনই কেউ না তো কেউ, কোথাও না তো কোথাও হত্যা হচ্ছে। এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? তাহলে প্রশাসনের উন্নয়ন ঘটাতে হবে, এটা তো আমরা প্রতিদিন বলে আসছি। এই উপদেষ্টারা কি এই কথাটা কানে নিচ্ছেন না, বা ওনারা আসলে কি ইচ্ছাকৃতভাবে এটা করছেন, যে যারা অতীত সরকারের সময়ে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীদেরকে নিরাপদে দেশ ত্যাগ করার জন্য একটা সুযোগ করে দিচ্ছে, তারপরে এই প্রশাসনকে সক্রিয় করবে তারা? এমন করছে কিনা আমার বোধগম্য নয়, আমার ব্যক্তিগত মত যে আসলেই এমন করা হচ্ছে। আবার দেখেন পাহাড়ে কিন্তু একজন শিক্ষককে হত্যা করা হয়েছে আজকে, আবার কিন্তু এই বাঙালি এবং পাহাড়িদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেটা শান্ত ছিল অনির্দিষ্টকালের জন্য, সেখানে কিন্তু আপনার এই 144 ধারা জারি করা হয়েছে। তাহলে এদিকে গার্মেন্টস, ওদিকে পাহাড়, যদি আবার বিনা বিচারে হত্যা, আততায়ের মাধ্যমে হত্যা যদি এই রকম ভাবে চলতে থাকে, তাহলে এই দেশটা চলবে কি করে? এই দেশটা কেমনে চলবে? এটা তো চলতে পারে না। এমনিতেই পশ্চিমারা কিন্তু এই বাংলাদেশকে একটা কালো তালিকায় তারা অন্তর্ভুক্ত করেছে, যে এই কিছু বিষয়ের কারণে, এই ধরনের কোনো কারণে। এখন আমি সর্বশেষ একটা বিষয় বলতে চাচ্ছি, সমন্বয়। যারা সমন্বয়ক ছিল, মনির ভাই আপনাকে আমি প্রতিদিন কিছু না কিছু শেয়ার দিই, আপনার ইনবক্স করি। তার মধ্যে এই সমন্বয়কদের ব্যাপারে দেখেন, সার্জিস আলম বললো যে আমার একটা মানি ব্যাগ নাই, 3000 টাকা কোনো ছাত্রের কাছে থাকা এটা অসম্ভব। হাসানাত আব্দুল্লাহ বললো যে আমি 370 টাকা ধার করে টিএসসি তে এসেছি। তারা কিন্তু আজকে বিলাসবহুল গাড়িতে চড়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তারা এই অর্থটা কোথায় পেলো? আবার শোনা যাচ্ছে তারা দল গঠন করবে। দল গঠন করতেই পারে, সেটা তাদের ব্যাপার। এই যে অনুদানের টাকাগুলো তারা ব্যাংকে রেখে, তারা কি এই টাকা খরচ করে হচ্ছে দল গঠন করতে চায় এই জনগণের টাকা দিয়ে? তাহলে এরা দল গঠন করার আগেই যদি এই ধরনের আত্মসাৎ করে, তাহলে যারা তাদের সাথে তাদের ডাকে সাড়া দিয়ে এই আন্দোলনে গিয়ে আহত হয়েছে বা শহীদ হয়েছে, তাদের খোঁজ তারা কি নেবে? তারা তো নিজের আগের গোছানোর চেষ্টা করছে। এদেরকেও একটু চার্জ করা উচিত। আমি মনে করি যে সরকারি ভাবে বা বিভিন্ন ভাবে এদের বিরুদ্ধে একটু বলা উচিত, সবাই বলা উচিত যে এরা আন্দোলন করেছে। ধন্যবাদ মনির ভাই।